প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মাত্র কমাস আগের কথা, বলতে গেলে সেই দিনের কথা, জেনজি আন্দোলন, উত্তাল নেপাল। ক্ষমতায় এলেন জেনজি প্রতিনিধিকারী বলেন্দ্র শাহ, অত্যন্ত জনপ্রিয় ছিলেন, কাঠমান্ডুর মেয়র। তারপর সংগঠিত করেন তরুণ সমাজকে। মূলত কি ছিল আন্দোলনটা নেপালে? নেপালের আন্দোলনটা ছিল মোটামুটি বৈষম্য, বলতে অর্থনৈতিক বৈষম্য, দুর্নীতি, এই ছিল নেপালে জেনজির আন্দোলনের থিম। বলতে গেলে এ নিয়েই আন্দোলন শুরু। সেই আন্দোলনে নেপালের সংখ্যাগরিষ্ঠ সকল মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই অংশ নেয়। এবং এই আন্দোলন, বিশেষ করে তরুণ সমাজের জেনজি আন্দোলন, ব্যাপকভাবে মানুষের বিবেককে নাড়া দেয়। এমনকি উপমহাদেশ তো বটেই, সারা বিশ্বে নেপাল এবং শ্রীলঙ্কার জেনজি আন্দোলন সাম্প্রতিককালে অবস্মরণীয় ঘটনা। যে সমস্ত ঘটনায় পরপর সরকার পতন হলো, বাংলাদেশেও হলো, নেপালেও হলো, শ্রীলঙ্কায় হলো। যাই হোক, নেপালের কথাই বলছি। মাত্র কদিন আগের আন্দোলনের পরে নেপাল কেন আবার এই সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামায় হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের দাঙ্গা নেপালকে অস্থির করে তুলল? এটাই ছিল গত 2-3 দিন ধরে নেপালের খবর। শুধু তাই নেপালের মাঝেই সীমাবদ্ধ থাকেনি, নেপালের সীমানা ভেদ করে এই খবর উপমহাদেশ ছাড়াও সারা পৃথিবী জুড়েই আলোচিত। হিমশিম কাটছেন নতুন অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। সারা দেশে 144 ধারা, বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে এই আন্দোলন বা এই দাঙ্গা হাঙ্গামা ভয়াবহ রূপ নিয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন নেপালের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। সংক্ষেপে নেপাল সম্পর্কে একটু বলতে গেলে বলতে হয় যে নেপাল কিন্তু কোনোদিনই কারো উপনিবেশ ছিল না। নেপাল হাজার বছর ধরেই, বলতে গেলে হাজার হাজার বছর ধরেই নেপাল ছিল তৎকালীন রাজা থেকে শুরু করে পরবর্তীতে আজকের এই গণতান্ত্রিক পরিবেশ পর্যন্ত নেপাল কিন্তু চিরদিনেই স্বাধীন ছিল। নেপালের উত্থান পতন হয়েছে, নেপালের চেষ্টা হয়েছে উপনিবেশের জন্য, কিন্তু ব্রিটিশ সারা ভারতকে 200 বছর প্রায় শাসন করলেও নেপালের আশেপাশে কিন্তু যেতে পারেনি মুঘলরাও। দুর্দান্ত প্রতাপশালী মুঘল বা ভারতের প্রায় 800 বছরের মুসলিম শাসনের শাসকরা, তারাও কিন্তু নেপালের দিকে চোখ রাখতে পারেনি বা চেষ্টা করলেও প্রতিবার ব্যর্থ হয়েছে। এজন্য এই হিমালয়ান কিংডম, একসময় কিংডম ছিল নেপাল, কিং এর রাজত্ব থেকে বেরিয়ে আসলো খুব বেশি দিন আগে নয়, মাত্র 2008 সালের দিকে। আপনাদেরকে নেপালের একটি ব্যাকগ্রাউন্ড বলি যে নেপালে 96 সাল থেকে নেপালে মাওবাদী আন্দোলন অত্যন্ত জোরালো হয়ে ওঠে। সেই মাওবাদী আন্দোলন ক্রমেই এত জোরালো হয়, অবশেষে 2001 সালে রাজা বীরেন্দ্র সহ তার এন্টায়ার পরিবার তার ছেলের হাতে
হত্যা হলে তার ভাই জ্ঞানেন্দ্র রাজা হিসাবে হাল ধরেন। তারপর এই জ্ঞানেন্দ্র আমলেই কিন্তু নেপাল গণতান্ত্রিক পরিবেশের জন্য আন্দোলন শুরু করে। এক কথায় নেপালের দীর্ঘদিন, বলতে গেলে নেপালে প্রায় 15 বছর উত্তাল আন্দোলন ছিল। আজকের যে ফেডারেল রিপাবলিক, সেটা কিন্তু নেপালে একদিনে আসেনি, দীর্ঘদিনে সেটা এসেছে। একসময় নেপাল ছিল সারা পৃথিবীতে একমাত্র হিন্দু রাষ্ট্র, হিন্দু টেরিটরি বা হিন্দুদের নিজস্ব আবাসভূমি বলে এই হিমালয়ের কিংডম নেপাল দীর্ঘদিন তার সেই শিরোপা ধরে রেখেছিল। কিন্তু অবশেষে 2008 সাল থেকে নেপাল সেই হিন্দু রাষ্ট্রের থেকে বেরিয়ে সেকুলার, অর্থাৎ যে ধর্মনিরপেক্ষ বলি আমরা সেকুলারকে, কতটুক ধর্মনিরপেক্ষ সেকুলার শব্দটি আমি জানি না, এর নিয়ে অনেক বিতর্ক আছে। বিশেষ করে আমাদের ভারতবর্ষে, বাংলাদেশে প্রচুর বিতর্ক রয়েছে। বাংলাদেশের সেকুলার শেখ হাসিনা করেছেন, সেকুলার সরকার, কিন্তু সেকুলারের মাঝে আবার রাষ্ট্রধর্ম, একটি বিশেষ ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই ইতিহাসে যাচ্ছে না। নেপাল সেকুলার রাষ্ট্র হয়ে 2008 থেকে নেপাল গণতান্ত্রিক পরিবেশে উত্তীর্ণ হয়। দীর্ঘ দিনের গৃহযুদ্ধের পরে, বলতে গেলে গৃহযুদ্ধই হয়েছে, নেপালে নতুন সংবিধান হয়েছে, নেপালের তখনই সংবিধান হয়েছে। রাজা বীরেন্দ্রকে হত্যা করার পর দীর্ঘ 16 বছর নেপাল আভ্যন্তরীণ বিভিন্ন আন্দোলনে জর্জরিত ছিল। শুধু তাই নয়, হাজার হাজার নেপালি মানুষ তাদের সেই গৃহযুদ্ধে নিহত হয়েছে। যাই হোক, যা বলছিলাম যে নেপাল, আজকের নেপাল কিরকম, আমি নেপালের দাঙ্গার বিষয়ে আসছি। আজকের নেপালটা কিরকম? আজকের নেপালটা ছিল, এই যে বললাম, কদিন আগে আন্দোলন হলো, আন্দোলনের পর বলেন্দ্র শাহ নেতৃত্বে একটি সরকার প্রতিষ্ঠিত হলো। সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ছিল 6 মাস। তারপর নির্বাচন হলো, অবাধ সুষ্ঠু নির্বাচনে বলেন্দ্র শাহ অত্যন্ত জনপ্রিয়, তিনি আসলেন। আন্দোলনে পতন ঘটল চীনপন্থী ওলি সরকারের। ওলি তখন পালিয়ে যান, তিনি ভারতে আশ্রয় নিয়ে বা আত্মগোপন করেছিলেন। কখনোই কোথায় ছিল আন্দোলনের পর অলির ব্যাপারটি জানা যায়নি, তবে অনেকেই বলছে তিনি ভারতে চলে গিয়েছিলেন, আত্মগোপনে ছিলেন। তারপর আবার তিনি আসলেন, ইলেকশন হলো, সেটাতে তিনি অংশও নিলেন, তিনি তিনি পরাজিত হলেন। তো যে বিষয়টি নেপালের, যেটা বলছিলাম যে নেপালের সিচুয়েশনটা কি, নেপাল দেখুন, আমাদের নেপালের আমাদের বাংলাদেশের সাথে একটু কম্পেয়ার করলে বোধহয় বোঝা যাবে নেপালের। নেপাল কিন্তু ভৌগোলিকভাবে হিমালয়ান কিংডম বা হিমালয়ান ডেমোক্রেসি, এখন যেটা গণতান্ত্রিক পরিবেশ, নেপাল কিন্তু হিমালয়ের দেশ। নেপালের যে আয়তন, সেটি হলো, বলতে গেলে নেপালের আয়তনটা এরকম যে নেপালের আয়তন হলো 1,47,181 বর্গমাইল। মানে বর্গমাইল যেটা হয় আর কি, সেটা হলো 56,000 বর্গমাইল। অ্যাকচুয়ালি নেপালের সাইজ, নেপাল যে দেশটা যতটুকু বড়, আমাদের দেশও কিন্তু ততটুকুই বড়। নেপাল ছোট না বাংলাদেশ ছোট বলা মুশকিল। এই দুটি দেশের মাঝে যে সংখ্যা, সেই সংখ্যাটি একেবারে খুবই নগণ্য। নেপালের সঙ্গে প্রতিবেশী চায়না একদিকে, অন্যদিকে ভারত। আমাদের সঙ্গে অল্পের জন্য সীমান্ত নেই, সেই শিলিগুড়ি করিডোর যেটা,
সেটা মাত্র 22 কিলোমিটারের মতন। নেপাল বাংলাদেশের থেকে নেপালের দূরত্ব কিন্তু খুব বেশি নয়, এই জন্যই আমরা নিকট প্রতিবেশী বলা হয়। নেপালের সঙ্গে রয়েছে সবচেয়ে বেশি ভারতের, অল্প ভুটানের, আর এবং চায়না, সব মিলিয়ে এসে নেপালের লোক সংখ্যা কত? আচ্ছা, নেপালের যে দেশটি, এই দেশটি আমাদের বাংলাদেশ, ধরা যাক দুটো দেশই সমান, এই যে টেরিটরি নেপালের, তার মাঝে নেপালের লোক সংখ্যা হলো 3,11,22,000। আর আমাদের জনসংখ্যা, লোক সংখ্যা কত? সেম কান্ট্রি কিন্তু, মানে টেরিটরি, সীমান্তর দিক দিয়ে কত, কার সাইজ কত বড়, সেই হিসাবে যদি যান তাহলে বাংলাদেশ এবং নেপাল প্রায় সমান দেশ। কিন্তু নেপালের জনসংখ্যা যেটা বললাম 3,11,00,000, বাংলাদেশের জনসংখ্যা কত আপনারা জানেন? 18 লক্ষ বলা হয় অফিসিয়ালি, হয়তো আরো বেশি হইতে পারে, আরো অনেক বেশি হতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। পার ক্যাপিটাল ইনকাম নেপালের কত? নেপালের পার ক্যাপিটাল ইনকাম হলো 5,348। জিডিপি কত নেপালের? 169 বিলিয়ন মার্কিন ডলার। সেই হিসাবে নেপালের যে মানে নেপালের যে পপুলেশন এবং তাদের যে জিপিডি, সেটার সঙ্গে অনেকটা অ্যাডজাস্টেবল। খুব ধনী দেশ হতে গেলে নেপালকে আরো অনেক রাস্তা হাঁটতে হবে, অনেক দূর যেতে হবে। আবার একেবারে নেপাল একেবারে হতদরিদ্র আজকের দিনে, সেটাও বলা যাবে না। প্রিয় দর্শক, আরেকটি যে বিষয় বলে রাখি, নেপালে বহু জাতির বসবাস। নেপালের বহু জাতি বলতে আগে সেই গ্রুপগুলির কথা বলা দরকার, যেটা নেপালে হলো অনেক ধরনের, মানে পুরা দেশটাই হলো পাহাড় পর্বত তে ঘেরা। সমতল ভূমি বলতে নেপালে অনেক কম। ভারত লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে, বিশেষ করে বিহার এবং উত্তরপ্রদেশের সঙ্গে, সেদিকে সমতল ভূমি থাকলেও নেপালের অধিকাংশ জায়গা, যেটা পাহাড় পর্বত, মাউন্টেন, যে আপনারা জানেন হিমালয় পর্বত, সবকিছুই ওখানে, যে কারণে নেপালের বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। আদিবাসী, যাকে ইন্ডিজিনাস পিপল বলা হয়, বিভিন্ন সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের মাঝে বিভিন্ন গ্রুপ। পপুলেশনটা নেপালের বলি, নেপালের পপুলেশনে, যে নেপালে এখন পর্যন্ত নেপালের জনসংখ্যার 81 ভাগ হিন্দু, 8% বৌদ্ধ, 5% মুসলিম, 2% খ্রিস্টান এবং আর বাকি অন্যান্যরা। অর্থাৎ নেপাল কিন্তু ডিক্লিয়ার হিন্দু রাষ্ট্র ছিল। নেপালে আজকের যে ডেমোগ্রাফি, তা কিন্তু আজ থেকে 50 বছর, অনেক দূরে যাওয়ার দরকার নেই, শুধু 50 বছর আগে গেলেই হবে। 50 বছর আগেও কিন্তু তা ছিল না। বিশেষ করে নেপালে আজ থেকে 50 বছর আগে মুসলিম সম্প্রদায়ের সংখ্যা ছিল একেবারে হাতে গোনা। পার্সেন্টেজ হয়তো 1% হইতে পারে, বা এর বিলো 1% হওয়ারও সম্ভাবনা এখন পর্যন্ত। কিন্তু আজকের দিনে নেপালের মুসলিম জনসংখ্যা 5%। নেপালের মুসলিমরা কোত্থেকে গেল? নেপালের অধিকাংশ মুসলিম বাংলাদেশ এবং ভারত থেকে গিয়েছে। কেন বলছি? ভারতের বিহারে মুসলিম, তারা নেপাল গিয়েছে, মাইগ্রেটেড হয়েছে নেপালে। বাংলাদেশের প্রচুর মুসলিম নেপালে মাইগ্রেটেড হয়েছে। নেপালে রয়েছে অল্প সংখ্যক পাকিস্তানি, অল্প সংখ্যক বলা যাবে না। নেপাল যখন মাওবাদী আন্দোলনের সূচনা হয়, সেই মাওবাদীর প্রভাব, চায়নার প্রভাব যখন নেপালে পড়ে, তখন কিন্তু পাকিস্তানিরা নেপালে যাওয়া শুরু করে। নেপালের ব্যবসা বাণিজ্য অধিকাংশ কিছুতে পাকিস্তানিরা ইনভলভ হয়, যে কারণে একটি লার্জ পাকিস্তানি মুসলিম জনগোষ্ঠী নেপালে বসবাস করে। তো নেপাল ভারতের বিহার এবং উত্তরপ্রদেশের মুসলিম এবং বাংলাদেশের মুসলিম মিলেই কিন্তু নেপালে আজকে মুসলিম জনসংখ্যা 5%। গন্ডগোলটা কি জন্য?
নেপালে কিন্তু ভয়াবহ গন্ডগোল 2 দিন ধরে চলছে হিন্দু মুসলিম। নেপালে সেটা কিন্তু ছিল না। নেপালের জেনজি আন্দোলন যেটা হলো, সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী উপজাতি সবাই মিলেই কিন্তু করেছে। বিশেষ করে মুসলিমদের বিশাল সম্পৃক্ততা ছিল এই বলেন্দ্র শাহর সেই আন্দোলনে। এবং বলেন্দ্র শাহর যে নির্বাচন, সেই নির্বাচনেও মুসলিম সম্প্রদায় বলেন্দ্রকে ভোট দিয়েছে, সেটি পত্রপত্রিকার খবর। কিন্তু হঠাৎ করে কি হলো দেখুন, মুসলিম সম্প্রদায়ের কতটুকু ধৈর্য সহনশীলতা অন্তত ধর্মের ব্যাপারে থাকা উচিত, সেটা কিন্তু প্রশ্ন রয়ে যায়। সেটা আমাদের দেশে দেখুন না, ওপেন ওয়াজে মুসলিম সম্প্রদায় যারা আমরা একসঙ্গে বসবাস করি, সেই হুজুররা তার প্রতিবেশী বা তার চেনা মানুষগুলির ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে তাদের দেব দেবী নিয়ে কত কথা বলছে। সহনশীলতা নেই, ধৈর্য নেই। মানে আমি মুসলমান, আর আর যারা আছে সবাইকে মুসলমান হতে হবে, এই যে মানসিকতা, এই মানসিকতা সংঘাত তৈরি করে, একে অপরের প্রতি অবিশ্বাস হয়, সম্প্রীতি বিনষ্ট হয়। নেপালে এক্স্যাক্টলি ঘটনা ঘটেছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসটিকে হিন্দুরা শিবের, যে মহাদেব, হিন্দুদের প্রধান দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহাদেব, মহাদেবের মাস বিশেষ হিসাবে এই শ্রাবণ মাসটা অত্যন্ত পবিত্রতার সাথে পালন করা হয়। যত ভারতীয় মন্দির, বিশেষ করে শিব মন্দির, সেখানে গঙ্গা জল হোক বা পানি জল যাই হোক, শিবলিঙ্গে ঢালার জন্য শত শত মাইল পায়ে হেঁটে পর্যন্ত ভক্তরা আসে। এই নেপালে কি হচ্ছিল, নেপালে এরকম একটি ঘটনা ঘটতেছিল। নেপালে এই দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলিতে একটি শহরে মন্দিরে পূজা হচ্ছিল, মাইক বাজতেছিল, লাউড স্পিকারে আপনার মিউজিক ছিল। এলাকাটিতে অনেক মুসলমানের বসবাস। তারা এসে বাধা দিল, বললো যে এত জুড়ে মিউজিক বাজানো যাবে না। ওই তাদের যে ধর্মীয় ফ্ল্যাগ হিন্দুদের, সেগুলি নিয়ে তারা যখন নেচে গেয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন মুসলিম সম্প্রদায় বাধা দেয়। তারপরে সংঘাত, এই সংঘাত থেকেই মহালঙ্কা কাণ্ড, একেবারে মসজিদে অ্যাটাক, ওই মুসলমানদের বাড়িতে অ্যাটাক, দোকানপাটে অ্যাটাক, মানে এক নারকীয় ঘটনা ঘটলো গত 2-3 দিনে নেপালে। যদিও নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ তিনি নিজে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সকলকে শান্ত করার জন্য আহ্বান জানাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে নিয়েছে, 144 ধারা জারি করা হয়েছে কোনো কোনো জেলায়। এই নেপালের সর্বশেষ পরিস্থিতি। কিন্তু পরিস্থিতি কেন হলো সেই ব্যাপারটা আপনাদেরকে বলছি। সহনশীল হতে হবে, সেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেখানেই বসবাস করুক, বিশেষ করে নেপাল হোক, বাংলাদেশ হোক আর ভারত হোক, সহনশীল হতে হবে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়, তাদেরকে ধৈর্যের সঙ্গে মানুষের সাথে সহনশীল হয়ে চলতে হবে। কারণ দেশটি শুধু মুসলমানের নয়, দেশে সকল ধর্মের মানুষ থাকবে, সকল জাতির মানুষ থাকবে, যে ধর্ম বিশ্বাস করে না সেও থাকবে। এটাই গণতান্ত্রিক পরিবেশে মানুষের অধিকার, সেই অধিকারই নিশ্চিত করতে হবে। এখন মুসলিম সম্প্রদায় যেখানেই যাবে সেখানেই গন্ডগোল। এর ফলে কি হইতে পারে? এর ফলে কি হইতে পারে? আজকে সারা ইউরোপ আমেরিকা থেকে শুরু করে যে ইসলাম ফোবিয়া, ইসলামের প্রতি মানুষের ঘৃণা বিদ্বেষ যে বাড়ছে অন্য সম্প্রদায়ের মাঝে, খুব দুঃখজনক, হওয়া উচিত নয়। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব একসঙ্গে এক কাতারে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, এটাই স্বাভাবিক। ধর্ম ব্যক্তিগত ইস্যু, আমরা ধর্ম নিয়ে কথা বলবো, নিজের ধর্মের সমালোচনা আমি নিজে করতে পারি, কিন্তু অন্য কোনো ধর্মের সমালোচনা করার অধিকার আমার নাই। আর কথিত ইসলাম যে কথিত শান্তির কথা বলে, শান্তি যদি ধর্মের মূল বাণী হবে, তাহলে তো শান্তি বজায় রাখা
প্রয়োজন। নেপালের ঘটনা অত্যন্ত দুঃখজনক। নেপালের এই শুরুটি ইসলাম ধর্মের মানুষ দ্বারা হয়েছে। নেপালের মানুষ আরো অনেক বেশি শান্তিপ্রিয়, সেটা বিভিন্ন রিপোর্ট থেকেও আমরা পাই। তবে আমি মনে করি একজন মানুষ হিসাবে সে যে ধর্মই পালন করুক, মানুষ মানুষের মাঝে সম্প্রীতি থাকা উচিত, একে অপরের ধর্মকে সম্মান শ্রদ্ধা করা উচিত, এবং সামাজিক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয়, সেটা যে দেশেই হোক, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, সেটি উচিত নয়। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।